শহরে দীপালি দেবী বাস করত। ওনার 5 ছেলে ওনার স্বামী ব্যবসা করত, আর ছেলেরাও ওই একই ব্যবসা করে। ওনার স্বামী মারা যাবার পর 5 ছেলের বিয়ে দেয় দীপালি দেবী। আর সেদিনই নতুন বৌমা আসে, আর তাদেরকে দেখে তিনি বলেন, মীরা আর গৌরী, আমার প্রিয় বৌমা, তোমরা তোমাদের এই সুন্দর পা দিয়ে এই গ্লাসটিকে ফেলে আমার বাড়ির ভেতরে প্রবেশ করো। মা, আমরাও বাইরে কখন থেকে দাঁড়িয়ে আছি, আমরা কখন বাড়িতে প্রবেশ করব? আমি কি তোমাদেরকে বলেছি প্রবেশ করতে? তোমরা কেন প্রবেশ করবে? আমি চাই না তোমরা তোমাদের এই কালো কালো পা দিয়ে আমার বাড়িতে প্রবেশ করো। না জানি কি করে যে তোমার শ্বশুর তোমাদেরকে পছন্দ করেছিল। উনি মারা গেছেন, কিন্তু ওনার শেষ ইচ্ছাটা এটাই ছিল। তাই আমি তোমাদের 3 জনকে এ বাড়ির বউ করে এনেছি, না হলে আমার ইচ্ছে ছিলই না। এরপর দীপালি দেবী ওনার 2 ফর্সা বৌমাকে চাল ফেলে বাড়িতে প্রবেশ করায়, আর ওখানেই দরজার সামনে 3 বৌমা বাইরে দাঁড়িয়ে থাকে। এরপর ওরা ওদের গায়ের রঙের কথা ভাবছিল, আর এসবই ভাবতে ভাবতে তারা কেঁদে ফেলে। এভাবে বিয়ের প্রথম দিনটা কেটে যায়। আজকে তোমাদের 5 জনের এই বাড়িতে প্রথম দিন। যাও 5 জনে মিলে রান্নাঘরে যাও, যা পারো বানিয়ে নিয়ে আসো। আর মীরার গৌরী, তোমাদের যদি কিছু লাগে তাহলে আমাকে ডেকো, আমি বলে দেবো তোমাদেরকে। এরপর ওরা 5 জনই রান্নাঘরে যায়। গিয়ে 3 কালো বৌমা আলাদা আলাদা সব আইটেমের রান্না করতে থাকে, আর 2 ফর্সা বৌমা একদিকে দাঁড়িয়ে ওদের 3 জনকে দেখতেই থাকে। এরপর এক ফর্সা বৌমা মীরা আর এক ফর্সা বৌমা গৌরীকে বলে, আমি তো আজ পর্যন্ত কোনোদিনও রান্নাঘরেই ঢুকিনি, কোনোদিনও গরম জল পর্যন্ত করিনি। হ্যাঁ, আমারও তো একই ব্যাপার, আমিও কিছু পারি না। আর এই কথাটা যদি শাশুড়ি মা জেনে যায়, তাহলে মনে হয় এই কালোগুলোর সামনে আমাদের সব মান সম্মান খেয়ে নেবে। এরপর গৌরী আর মীরা ওদের 3 জনকে দেখতে থাকে। ওরা 3 জন তাড়াতাড়ি সব খাবার বানিয়ে ফেলে। এরপর 3 কালো বৌমা ওদের রুমে চলে যায় একটু রেস্ট নেওয়ার জন্য। সেই ফায়দা নিয়ে মীরা আর গৌরী খাবারটাকে নিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করে দেয়, আর তখনই 3টে কালো বৌমা ওখানে আসে। আরে বাহ, গন্ধ তো খুব ভালোই উঠেছে খাবারগুলো থেকে। তোমরা 2 জন তো খাবার বানিয়ে নিলে, কিন্তু তোমাদের 3 জনের খাবার কোথায় গেল? মা, এই খাবারগুলো আমরা 3 জনেই বানিয়েছি, এরা 2 জনে না। আমরা খাবারগুলো বানিয়ে হাত মুখ ধোয়ার জন্য রুমে গিয়েছিলাম, তারপর ওরা এই খাবারগুলোকে নিয়ে এসে আপনার কাছে দিয়েছে, আর বলছে ওটা নাকি ওরা বানিয়েছে। না মা, ওটা মিথ্যে বলছে। আমরা তো এসব রান্না করেছি। দেখুন না আমাদের অবস্থাটা, পুরো ঘামে ভিজে গেছি, আর আমাদের গায়ে কত ময়লা লেগে আছে। এদের 3 জনকে দেখে মনে হচ্ছে এরা এখন রান্নাঘর থেকে বেরিয়েছে। মা, ওরা মিথ্যে বলছে, এই খাবারগুলো আমরা 3 জন মিলেই বানিয়েছি। চুপ করো, তোমরা 3 জনের কত মিথ্যা কথা বলবে? তোমাদের কালো রঙের সঙ্গে সঙ্গে তোমাদের মনটাও একদম কালো। যদি তোমরা খাবার বানাতে পারো না, তাহলে প্রথমেই তো বলে দিতে পারতে। এত নাটক করার কি আছে, যত সব। এরপর দীপালি দেবী ওখানে গৌরী আর মীরাকে 2টো সোনার জিনিস দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর মীরা আর গৌরী হুকুম চালাতে থাকে, আরে তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি করতে পারো না নাকি? আর এটা তুমি কি বানিয়েছো? একদম বাজে হয়েছে, কফিটা মুখেই দেওয়া যাচ্ছে না। আর তখনই বাইরে গাড়ির আওয়াজ হয়। তখন দুজনে আলোচনা করে বলে, আরে এটা তো মায়ের গাড়ির আওয়াজ না? মা কি চলে এসেছে পুজো দিয়ে? এবার আমরা এখন কি করব? তোমরা 3 জন এখন এখানে কেন দাঁড়িয়ে আছো আমাদের মুখের সামনে? যাও নিজেদের ঘরে যাও, অনেক কাজ করে নিয়েছো, এবার গিয়ে একটু আরাম করো। মীরা আর গৌরী শহর থেকে পড়াশোনা জানা মেয়ে, আর এদিকে ওরা 3 জনে গ্রামে থাকতো। খুবই সহজ সরল মেয়ে ছিল তারা, তাই ওরা 3 জনে মীরা আর গৌরীর সমস্ত অত্যাচার মেনে নিত। যখন ওরা অর্ডার করতো তখনই এরা পালন করত। এরপর এরা 3 জন ঘরে রেস্ট করার জন্য গেল। তখনই মীরা আর গৌরী কাজ করার নাটক করছিল। সেই সময় দীপালি দেবী ওখানে চলে আসে, আর এসে বলে, আরে বোমা, তোমরা তো ঘরে বেশ ভালোই কাজ করেছো। ঘরগুলো যেন হিরের মতো চকচক করছে, কোথাও কানায় কোনায় একটু নোংরা পড়ে নেই। হ্যাঁ মা, এই নিন আপনার জন্য আদা দেওয়া চা। বাহ, চাটা থেকে তো বেশ খুব সুন্দর গন্ধ উঠেছে। আর তোমরা দুজনে এখানে কেন? তাহলে কি তোমরা দুজনেই সব কাজ করেছো? হ্যাঁ মা, আমরাই তো করেছি। আপনার 3 বড় বৌমা ঘরে বসে বসে আরাম করছে, ঘরগুলো প্রচুর নোংরা ছিল, তাই আমরা 2 জন মিলেই সব কাজ করে নিয়েছি। গৌরী আর মীরার কথা শুনে দীপালি দেবী খুবই রেগে যায়। রেগে গিয়ে ওদের ঘরে গিয়ে ওদের 3 জনকে খুব বকাবকি করলো। আর এদিকে মীরা আর গৌরী মজা নিচ্ছিল। কালো বৌমাগুলো যতই করতো ওদের নাম কিছুতেই হতো না, সবসময় ফর্সা বৌমাগুলোরই নাম হতো, কিন্তু তাও ওরা কিছুই বলতো না। এরপর ওদেরকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয় এবং দীপালি দেবী বলেন, তোমাদের 3 জনকে প্রসাদ বানাতে দিচ্ছি, কারণ পণ্ডিত মশাই বলেছেন বাড়ির বড় বৌমাদেরকে দিয়ে এসব কাজ করাতে। আর শোনো, যদি প্রসাদ বানানোতে একটু ভুল হয় তাহলে আমি তোমাদেরকে কিছুতেই ছাড়বো না। এটা কোনো ছোটখাটো কাজ নয়, এটা খুব বড় কাজ, পুজোর জন্য, বুঝেছো? সাবধানে করবে। মা, আপনি চিন্তা করবেন না, আমরা 3 জনে ভালো করেই রান্না করে দেব, আপনাকে চিন্তা করতে হবে না। তারপর শাশুড়ির কথা শুনে 3টে বৌমা প্রসাদ বানানো চালু করে, আর ওদিকে দীপালি দেবী পুজো শুরু করেন। আর সেই ফায়দা নিয়েই গৌরী আর মীরা রান্নাঘরে এসে 3 বৌমাকে বলে,
তোমরা তিনজন এখানে কাজ করছো? তোমাদেরকে কখন থেকে পণ্ডিত মশাই ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ না নাকি? কই না তো, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি, কই শুনতে পাইনি তো। আমাদের কথা বিশ্বাস হয়নি তো? তাহলে বাইরে গিয়ে দেখো, আর মা যখন রেগে তোমাদেরকে ডাকতে আসবে না, তখন তোমরা বিশ্বাস করো। এরপর তিন বৌমা ওদের দুজনের কথা শুনে বাইরে চলে আসে, আর গৌরী আর মীরা তখনই ওদের কাজ চালু করে দেয়। ওরা 4টে বিড়াল বাচ্চা নিয়ে এসে রান্নাঘরে ছেড়ে দিয়ে চলে আসে, আর তখনই সব বাসনপত্র পড়ার আওয়াজ শুরু হয়, যেটা শুনে দীপালি দেবী রান্নাঘরে ঢুকে দেখে সব প্রসাদ বিড়াল বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। তখন উনি রেগে গিয়ে চেঁচিয়ে তিন বৌমাকে ডাকে। তারপর ডাক শুনে তিন বৌমা সেখানে আসে। তোমাদের তিনজনকার উপরে আমি দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্বটা দিয়ে আমি খুব বড়ই ভুল করেছি দেখছি। তোমরা একটু খেয়াল রাখতে পারো না? বিড়াল বাচ্চাগুলো কোথা থেকে এলো এখানে, আর সব এসে খাবারগুলোকে উল্টে দিয়ে খেয়ে নিয়েছে। তোমাদের কাজটা না দেওয়াই উচিত হয়নি আমার। এই 3টে বিড়াল বাচ্চা কোথা থেকে এলো? আমরা তো এসব কিছুই জানি না মা। আমরা তো বাইরে শুধুমাত্র একটুখানি সময়ের জন্যই গিয়েছিলাম, পণ্ডিত মশাই ডাকছিল বলে। তোমরা কি আমাকে পাগল ভেবেছো? পণ্ডিত মশাই তো এখনো পর্যন্ত বাড়িতেই আসেনি, তাহলে তোমাদেরকে ডাকলো কি করে শুনি? ভুল করে আবার অন্যজনের নামে দোষ দিচ্ছে। হে ঈশ্বর, পুজো হওয়ার আগেই এত বড় অনর্থ হয়ে গেল। এরপর ফর্সা বৌমাগুলো কালো বৌমাকে ও শাশুড়ির কাছে বকা খাওয়া। এভাবেই কয়েকদিন কেটে যায়। তিন কালো বৌমা যত ভালো কাজ করত, সেই ভালো কাজগুলোর ক্রেডিট দুই ফর্সা বৌমা নিত। একদিন তিন বৌমা শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, গ্রাম থেকে চিঠি এসেছিল, ভাইয়ের শরীরটা খুব খারাপ, তাই আমাকে যেতে হবে। মা, আমিও আমার বাড়িতে যাব, আমার বোনের বিয়ে, আমার যাওয়াটা খুবই দরকার। হ্যাঁ মা, অনেকদিন হয়ে গেছে, আমিও বাড়িতে যাইনি, আমি আমার বাড়ি যেতে চাই। তারপর তিন বৌমা যে যার বাড়িতে চলে যায়, আর সব কাজ এসে পড়ে গৌরী আর মীরার উপরে। এমনই একদিন দীপালি দেবী দুই বৌমাকে বলে চা করে নিয়ে আসার জন্য। তখন ওরা দীপালি দেবীর জন্য চা করে নিয়ে আসে, আর দীপালি দেবী বলে, আরে বৌমা, তোমরা এসব কি বানিয়ে নিয়ে এসেছো? তোমরা তো চা খুব সুন্দর বানাতে, তাহলে আজ কি হলো? তখন গৌরী মনে মনে ভাবে, আরে এখন কি করে বলবো, ওই চাটা তো আমরা নই, ওই কালো তিন বৌমা বানাতো। এরপর দীপালি দেবী চাটা না খেয়েই সেখান থেকে চলে যায়। এরপর তিনি একেবারে রাত্রে খাবার খেতে আসেন। তখন একটু খাবার খেয়ে তিনি বলেন, এ বাবা, ছি 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 ছি, কি বাজে রান্না! তোমাদের দুজনের আজকে কি হয়েছে বলো তো? প্রথমে তো চাটা এত বাজে বানালে, আবার খাবারটাও এত বাজে। রুটিটা তো একদম পুড়েই গেছে, আর ডালটা পুরো যেন মনে হচ্ছে জল, কোনো টেস্ট নেই। আসলে মা, আজকে না আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্যই আমরা খাবারটাকে ঠিকঠাক ভাবে বানাতে পারিনি। কাল থেকে আমরা আবার আগের মতো খাবার বানিয়ে দেব। তিন বৌমা না থাকায় বাড়ির সমস্ত কাজ গৌরী আর মীরাকেই করতে হচ্ছিল। ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব কাজই ওদের দুজনকে করতে হচ্ছিল। মীরা আর গৌরী কোনোদিনও এসব কাজ করেনি, তাই ওদের খুব বিরক্তও লাগছিল। আরে আমার কোমর মনে হয় এবার ভেঙেই যাবে। আর নয়তো কি, রোজ রোজ যদি আমরা এত কাজ করি, তাহলে তো আমাদের কোমরটা সত্যি সত্যিই ভেঙে যাবে। কাজ করে করে তো আমার হাড়ের ব্যথা এসে গেল। ওরা তিনজনে কিভাবে কাজ করতো কে জানে, ওই জন্যই মনে হয় ভগবান আমাদেরকে শাস্তি দিচ্ছে। ওরা সব কাজ করতো আর ওদের ক্রেডিট গুলো আমরা নিয়ে নিতাম। মায়ের সামনে আমরা ওদেরকে কত ছোট করতাম, আর মা আমাদেরকে কত ভালোবাসতো। মীরা আর গৌরী যখন আলোচনা করছিল, তখন দীপালি দেবী ওদের সব কথাই শুনে ফেলে, আর রেগে গিয়ে ওদেরকে বলে, আচ্ছা, ওরা তিনজন সব কাজ করতো আর তোমরা নাম কিনতে, তাই তো? আমার তো জেনে খুব খারাপ লাগছে। ওই বেচারিগুলোর উপরে দয়া হচ্ছে। আমি তোমাদের সুন্দর রূপ দেখে আমি আমার মনুষ্যত্বটাই ভুলে গিয়েছিলাম। মা, আমরা যা করেছি ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি নয়, ওরা তিনজন এসে তোমাদেরকে ক্ষমা করবে। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর কিছুদিন পর ওই তিন বৌমা আবার তাদের শ্বশুরবাড়িতে ফিরে আসে। আর তখনই মীরা আর গৌরী ওদেরকে বলে, তোমরা তিনজন আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা সবসময় তোমাদের তিনজনকে নিয়ে মজা করেছি। তোমরা কালো বলে আমরা কত উল্টোপাল্টা কথা বলেছি। তোমাদের কাজের ক্রেডিট গুলো আমরা নিয়েছি। সবকিছুর জন্য আমরা ক্ষমা চাইছি, আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। এরা একদম ঠিক বলেছে, তোমরা তিনজন এদেরকে ক্ষমা করে দাও, আর তার সঙ্গে আমাকেও তোমরা ক্ষমা করে দাও বৌমা। আমিও তোমাদের উপরে অনেক অন্যায় করেছি। মা, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনার কোনো দোষ ছিল না, আর এদের দুজনেরও না। দোষ তো আমাদের ছিল মা, কারণ আমরা কালো। আর এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, আমরা আমাদের পরিবারের সবাই এক হয়ে গেছি। এরপর থেকে দীপালি দেবী তার 5 বৌমাকেই সমান চোখে দেখতো, আর 5 বৌমার কাজ 5 রকম ভাবে ভাগ করে দিয়েছিলেন, তাই কারোর কোনো অসুবিধাও হয় না। মীরা আর গৌরী এখন অনেকটাই পাল্টে গিয়েছিল। এখন ওরা ওদের 3 বড় জাদেরকে দিদির মতো সম্মান করে। এভাবেই ওরা সবাই হাসি খুশিতে বসবাস করতে থাকে। অবন্তিকা তার স্বামী মৃণাল ও শাশুড়ি মা শালিনী দেবীর সঙ্গে মণিগঞ্জ শহরে বাস করত। অবন্তিকা তার সংসারে সুখে শান্তিতেই বাস করছিল।
কিন্তু শীতের আগমন ঘটতে না ঘটতেই তার চিন্তা বেড়ে যেত। আর সেটা অন্য কিছু নিয়ে নয়, তার শাশুড়ি মা শালিনী দেবীকে নিয়েই হতো। এমনই সেদিন শীতের সকাল ছিল, আর প্রতিদিনের মতো সেদিনও অবন্তিকা সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। তখন ওহ বাবারে বাবা, জল কি ঠান্ডা! সকালে উঠেই ঠান্ডা জলে হাত দিলেই মাথাটা পুরো গরম হয়ে যায়। যাই বরং গিয়ে গিজারটা অন করে দিই, একটু হলেও শান্তি পাবো। এই ভেবে অবন্তিকা গিজার অন করতে যাবে কি, ঠিক তখনই সে তার শাশুড়ি শালিনী দেবীর ডাকার আওয়াজ পায়। তখন অবন্তিকা শালিনী দেবীর রুমে যায় ও সে গিয়ে দেখে তার শাশুড়ি মা তখনও বিছানায় শুয়ে আছে। এ কি মা, আপনি এখনো শুয়ে আছেন যে? সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, ঘড়িতে এখন 8টা বাজতে চলল। হ্যাঁ রে মা, আমি জানি, আসলে আমার শরীরটা খুবই খারাপ, সকাল থেকেই কাশি হচ্ছে, আর এখন বাইরে এত ঠান্ডা পড়েছে, তাই কিভাবে উঠবো বল? হ্যাঁ, ঠান্ডা শুধু আপনার একারই লাগছে, আমরা তো লোহার তৈরি, আমাদের কি আর ঠান্ডা লাগে বলুন? আর আমি জানি এটা শুধু আজ প্রথম নয়, আপনার প্রত্যেক শীতকালেই এরকম হয়, এমনকি আপনি ঠান্ডার ভয়ে কখনো কখনো দাঁতও মাজেন না। এবারে একে কিভাবে বোঝাবো কি জানি না, থাক, একে কিছু বলে লাভ নেই, আমি বরং মৃণাল বাড়িতে এলে ওকেই বলবো। কি হলো, আপনি চুপ করে গেলেন যে? ভাবছেন আপনার ছেলে এলে বলবেন, তাই তো? আপনাকে আর কষ্ট করতে হবে না, যতই ঠান্ডা পড়ুক বাড়ির কাজ আমি করি, আমিই করব। আপনি দাঁড়ান, আমি আপনার মুখ ধোয়ার জন্য গরম জল এনে দিচ্ছি। এই বলে অবন্তিকা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় ও সে শেষে গরম জল এনে তার শাশুড়ি মাকে দেয়। এটা শুধু সেদিনই নয়, শীতের সময় প্রতিদিনেরই ঘটনা ছিল। আর দেখতে গেলে শালিনী দেবী কখনো কখনো তার শরীর খারাপ না হলেও ইচ্ছাকৃতই এরকম করেমি করত। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন, ধুর, আমার যেন আর এই বাড়িতে থাকতেই মন যায় না। এক তো সারাদিন গাধার মতো খাটো, তার উপরে বিছানায় শুয়ে থাকবে, খাবার বয়ে বয়ে গিয়ে দিয়ে আসতে হবে। কি হলো অবন্তিকা, এত থালা বাসন ঠোকাঠুকি করছো কেন? এখন কারোর উপরে রাগ করলে নাকি? না, আমার আবার রাগ কিসের, আমি তো এক্সাইটমেন্টে সব করছি, দেখতে পাচ্ছ না ঠান্ডায় কত আনন্দ লাগছে। ওহ অবন্তিকা, তোমার প্রতিবারের এই একই কথা শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার সমস্যা কি আমায় বলো তো? না, আমার সমস্যা কিছুই নেই, শুধু বয়ে বয়ে খাবার খাওয়াতে পারবো না। আমি এই শীতে সকাল থেকে উঠে এত কষ্ট করে রান্না করি, এখানে এসে মা একটু খেয়ে যেতে পারে না? আর এখানে আসা তো দূরের কথা, উনি বিছানা ছেড়ে উঠতেই চান না। দেখো অবন্তিকা, আমি মায়ের বিষয়ে একটিও বাজে কথা শুনতে পারবো না। এখন তোমার যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে আমায় বলো, আমি বাড়িতে কাজের লোক রাখছি। না না, কাজের লোক রাখার প্রয়োজন নেই, আমি তো আছি, আর রাখলেও তোমার মায়ের কুড়েমি দেখে ছুটে পালাবে। অবন্তিকার কথা শুনে মৃণাল চিন্তায় পড়ে যায়, কিন্তু সে তার মাকে কিছুই বলতে পারত না। এরপর মৃণাল সেদিন অফিসে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর শালিনী দেবী অবন্তিকার কাছে আসে। তখন অবন্তিকা রাতের খাবারের জন্য সবজি কাটছিল। তাকে সবজি কাটতে দেখে শালিনী দেবী বলে, বৌমা, আমার শরীরটা এখন একটু সুস্থ আছে, তা তুমি যদি বলো তাহলে আমি তোমার সবজিগুলো কেটে দেব। না, আমি সকালে শুনছিলাম তুমি মৃণালকে আমার কাজ করার বিষয় নিয়ে কিছু একটা বলছিলে। বাহ, তাহলে তো ভালোই হলো, আমার মৃণালকে বলাতে ফল হয়েছে দেখছি। হ্যাঁ মা, সবজিটা কেটে দিন, তাহলে আমি অন্য কাজ মেটাতে পারবো, আর এমনিতেও আমার রান্নাবান্নার সব কাজ বাকি আছে। এই বলে অবন্তিকা শালিনী দেবীকে সবজিগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শালিনী দেবী সেগুলো নিয়ে কাটতে শুরু করে, কিন্তু তখন অনেক বেশি ঠান্ডা পড়েছিল, আর তাই শালিনী দেবীর হাত ফসকে হাত কেটে যায়। তখন, ও বাবা, কি রক্ত বের হচ্ছে! এই যে বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমার হাতটা কতটা কেটে গিয়েছে। মা, এ আপনি কি করলেন? কাজে হাত দিতে না দিতেই হাত কেটে ফেললেন। আপনি পারবেন না নাই করতে পারতেন, শুধু শুধু আমার ঝামেলা বাড়াতে গেলেন। অবন্তিকা সেদিন এভাবেই তার শাশুড়ি মাকে কথা শোনাচ্ছিল। ঠিক তখনই মৃণাল অফিস থেকে বাড়ি ফেরে ও সে তার মায়ের কাটা হাত দেখে বলে, মা, তোমার কি হয়েছে? তোমার হাত থেকে তো খুবই রক্ত বের হচ্ছে, এটা কিভাবে হলো? হ্যাঁ রে বাবা, আমি সবজি কাটছিলাম, আর দেখ না তখনই।
থাক মা, তোমাকে আর বলতে হবে না, আমি সবই বুঝে গিয়েছি। দাঁড়াও, আমি তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। এই বলে মৃণাল তার মায়ের আঙুলে ব্যান্ডেজ জড়িয়ে দেয়। এরপর সে বলে, আর এই যে অবন্তিকা, তুমি এই ঠান্ডায় মাকে কাজ করতে দিয়েছিলে কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম না যে মাকে কোনোই কাজ করতে দেবে না? তুমি কি জানো না যে মায়ের ঠান্ডায় হাত কাঁপে? হ্যাঁ জানি, সেটা ভালো করেই জানি, কিন্তু তুমি তোমার মাকেই জিজ্ঞাসা করো আমি সবজি কাটতে দিয়েছিলাম না উনি নিজেই চেয়েছিলেন। তুমি কাজ করতে বলো আর মা কাজ করুক, সেটা তো একই কথা হলো নাকি? এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ থাকো, আর যাও গিয়ে চা করে নিয়ে মায়ের ঘরে এসো। চলো মা, এখান থেকে চলো, একটু রেস্ট নিয়ে নাও। এ যেন আমারই জ্বালা হয়েছে। আমি কেনই বা এই কুড়ে মানুষটাকে কাজ করতে দিলাম কি জানি। আমার তখনই বোঝা উচিত ছিল যে উনি কুড়েমি করতে করতে হয়তো কাজ করতেই ভুলে গিয়েছেন, আর যার কারণে আমায় মৃণালের কাছে শুধু শুধু ঝাড় খেতে হলো। অবন্তিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিল। অন্যদিকে মৃণাল তার মাকে নিয়ে সেখান থেকে বাড়ির মধ্যে চলে যায় এবং তখন শালিনী দেবী বলে, বাবা মৃণাল, তুই বৌমাকে এভাবে বললি কেন? আমি তো নিজের ইচ্ছাতেই কাজ করতে গিয়েছিলাম। হ্যাঁ মা, আমি সেটা জানি, কিন্তু মা তোমার এখন কাজ করার সময় নয়, কারণ তুমি এককাল অনেক কষ্ট করেছো। থাক না বাবা, ওসব কথা বাদ দে। না মা, বাদ দিলে হবে না। আমি দেখেছি তুমি গ্রামে কত খাটাখাটনি করতে, সারাদিন কাজ করতে। শীতের সময় দিদা তোমায় সকাল 5টায় তুলতো, তখন তাহলে তুমি কিভাবে পুকুরের ঠান্ডা জলে বাসন ধুতে বলো? আর যেখানে ওকে তো এখানে অনেক সুবিধাই রেখেছি, জল গরম করার জন্য ওয়াটার হিটারও রেখেছি, এখন তাতেও ওর কাজ করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ রে বাবা, আমি জানি, কিন্তু কি করবি বল? ও কি আমার সেই কষ্টটা বুঝবে? এখন ও যদি আমাদের গ্রামে থাকতো তাহলে বুঝতো, আর আমি এখন কেন এই শীতে কাজ করতে পারি না সেটাও বুঝতো। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই চা দিতে এসে দরজায় দাঁড়িয়ে অবন্তিকা সব কিছুই শুনছিল। ও তখন অবন্তিকা সেখানে এসে বলে, আমায় ক্ষমা করে দাও মৃণাল, আমি জানতাম না যে একসময় মা এত কষ্ট করেছে। আর মা, এখন থেকে আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি আপনাকে কোনো কথা বলার সুযোগই দেব না। এই বলে অবন্তিকা সেখান থেকে চলে যায়। এরপর সে যাওয়া মাত্রই মৃণাল ও শালিনী একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন, এই মৃণাল, তুই এরকম মিথ্যা কথা কেন বললি যে আমার শাশুড়ি মা আমায় খাটাতো? তোর স্বর্গীয় দিদা খুবই ভালো মানুষ ছিলেন। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু তুমি বোঝো না, অবন্তিকা খুবই ভালো মনের মেয়ে। এখন ওকে একটু সেন্টি করে দিলেই কাজ হয়ে যেত। আর মা, আমি জানি তোমার শীতকালে বিছানা ছেড়ে উঠতে একটু সমস্যা হয়, তা এখন তুমি এই শীতে একটু আরাম করবে, এটা ভালো হলো না বলো? কিন্তু বাবা, তোর এটা করা ঠিক হলো না। অবন্তিকা একা এই সংসারে কত কষ্ট করে, তা আমি একটু কাজ করলে তাতে সমস্যা কি? না মা, তোমায় কিছুই করতে হবে না। আমি যেভাবে অবন্তিকার কাজ বাড়িয়ে দোষ করেছি, আমি ওর কাছে গিয়ে ওর কাজে সাহায্য করছি, আর এভাবে করলে তবেই তো কাজের লোক রাখতে রাজি হবে। এই বলে মৃণাল অবন্তিকার কাছে গিয়ে তার কাজে সাহায্য করতে থাকে। এর কয়েকদিন পর অবন্তিকা কাজের লোক রাখতে রাজি হয়ে যায়, যার ফলে তাদের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না। বন্ধুরা, মৃণাল সেদিন তার মায়ের বিষয়ে মিথ্যা কথা বলেছিল ঠিকই, কিন্তু এর ফলে তাদের পরিবারে সুখ শান্তিও ফিরে এসেছিল। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।